আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে সকালে মেয়েদের জন্য পটল আর মাছ ভাজি করলাম, আর আপনাদের ভাইয়ের জন্য পেঁপে ভাজি আর রুটি আছে। ও ওইটাই খাবে, আমিও ওইটাই খাবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেডরুমটা পরিষ্কার করলাম, ডাইনিং পরিষ্কার করলাম, চুলার পিঠ পরিষ্কার করলাম, তারপরে যা খাবারের থালাপাটিগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে গাছগুলো বা আমার বেলকনিতে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে পানি দিয়ে তারপর আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি। তো এইখানে যে দুইটা কচু আর একটা বেগুন কেটে নিয়েছি, যে মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। তো আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে মাখানোর পরে আমি কিন্তু যেই ধুয়ে রাখছিলাম বেগুন, কচু এগুলো দিয়ে ভালো করে মাখালাম। মাখানোর পরে মাছগুলো দিয়ে মাখিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি চুলার পরে বসিয়ে দিলাম। যখন তরকারিটা বলক উঠলো তখন কিন্তু আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এই রসুন বাটাই শুধু আমি দিয়েছি, তাছাড়া আর অন্য কোনো মশলা আর দিব না, আর বাটা মশলাও আর দিব না। আর পাশের চুলায় কিন্তু আমি এই যে মাছগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর উঠে রাখছিলাম। আর এইখানে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ ফালি দিয়ে আমি তেলের উপর দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু যে পেঁয়াজ আর রসুন একটু ওই যে গ্রেট করা ওইটাই একটু গ্রেট করে রাখলাম। তো ওইটা আবার দিয়ে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ, লবণ, একটু জিরার গুঁড়ো, একটু দারচিনির গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে মাছগুলো দিয়ে কিন্তু আমি যে তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি। পরিমাণে অল্প একটু রাখছি ঝোলটা, আর এটুকু ঝোল রাখছি এই জন্যই যাতে আমাদের খাওয়া হবে, এই জন্যই রাখলাম এইভাবে করে। আর এইখানে খালি পটল আমি চচ্চড়ি করছি, যেহেতু আজকে আমার আলু নেই। আলুর বদলে ওই তরকারিতেও আমি কচু দিয়ে রান্না করছি। আর এইখানে পটল চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। তো ভাবলাম পটলগুলো আগে শুধু কেটে নিয়েছি, চিকন করে কেটে নিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি দিলাম। ফালি দেওয়ার পরে একটু পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি একটু পরিমাণ মতো তেলটা দিলাম, দিয়ে মাখিয়ে এই ভালো করে মাখাচ্ছি। মাখানোর পরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিব। আর এই তরকারিটা যত মাখানো যাবে ততই কিন্তু ভালো লাগবে। আর আমরা তো সবাই জানি হাতে মাখানো তরকারি যত মাখানো যাবে ততই ভালো লাগে। আমিও তাই, আমি অনেক মাখাই। মাখিয়ে মনে হয় যে রান্নাই করে ফেলছি। আমার মাকে দেখতাম এভাবে করে মাখাইতে, মাখিয়ে বলতো তরকারিটা একদম মাখানো, এমন মাখাইতে হবে যাতে রান্নাই হয়ে যায়। আমি এই যে মাখানোর পর একটু পরিমাণ মতো একটু পানি দিলাম, হাতটা ধুয়ে পানিটা দিয়ে চুলার পর দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। আর যখন এই যে নামলাম, কড়াইতে কিন্তু একদম আচা আচা মতো হয়ে গেছে। এভাবে যদি একটু লাল লাল করে পুড়ে রান্না করা যায় এই তরকারিটা, ওয়াও, খাইতে এত মজা। একবার হলেও এভাবে করে রান্না করে দেখেন, সত্যি অনেক মজা। আমার তো এভাবে করে রান্না করলে পরে আমার তো অনেক ভালো লাগে। আর আমি অনেকই এক প্লেট না, আমার মনে হয় 2 প্লেটই ভাত খাওয়া হয়ে যায়। আমি কিন্তু এতটাও পটল পছন্দ করতাম না। এভাবে করে একটু রান্না করলে যাই হোক খাই, মেয়েরাও একটু খাই, কিন্তু ঝোলটা রান্না করলে একেবারেই খায় না। যাই হোক, রান্না টান্না করে রেখে দিলাম। রেখে দিয়ে চুলার পিঠটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ওয়ালটাও পরিষ্কার করলাম। এদিকে রাইস কুকার, তারপরে ওয়াটার কেটলিটাও পরিষ্কার করলাম, একটু ভালো করে মুছে নিলাম। নিয়ে যে থালাবাটিগুলো ছিল সেই থালাবাটিগুলোও তো আমি ধুয়ে উপর করে রাখছিলাম। রাখার পরে আমি এদিকে সিঙ্কের উপরেও ভালো করে পরিষ্কার করে এই যে একটা কাপড়, ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি এই কাপড়গুলো কিন্তু এই যে থালাবাটিগুলোর কিন্তু পানি ঝরে গেছে। পানি ঝরার পরে কিন্তু আমি এগুলো যার যার জায়গায় তার রেখে দেবো। কড়াইগুলো রেখে দিলাম ঝোলায়ে। আর এইগুলো আমি যে একটু মুছে নেব, মুছে নিয়ে তারপরে যার যার জায়গায় সেটা আমি রেখে দেবো। কারণ পানিটা ঝরেছে, তারপরেও দেখছি হালকা হালকা ভিজে আছে। তো আমি এই যে গামছা ছেঁড়াটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি কিন্তু এখানে যে কিচেন তোয়ালে যেটা আছে সেটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি এগুলো ব্যবহার করি না। কারণ বাড়তি খরচ আর করে কী লাভ। কারণ আমাদের যে গামছা ছেঁড়া হয় 4 জনের 4টা, আর একটা তোয়ালে ব্যবহার করা হয়। কারণ ছোটো মেয়ে তোয়ালেও ব্যবহার করে, আবার গামছায়, ওই 2টাই লাগে।
তো এটা ছিললে তো অনেক হয়ে যায় খালি খালি, আর সেজন্য বাড়তি কিচেন তোলে আর কেনা হয় না। তা এই যে যেই জামাগুলো এমনিতেই নষ্ট হয়, অনেক জামাই হচ্ছে এমনিতে পরে কিছুদিন করে পরে আমাদের যে বোয়া খালা তারা আমি দিয়ে দিই, ময়লা দিয়ে দিই, আবার মাঝে মাঝে কিছু গ্রামেতেও পাঠাই। তা আর কিছু কিছু কিন্তু থাকে হচ্ছে একটা আরামদায়ক জামা থাকে বা হচ্ছে থাকে পার্সোনাল, যে এই জামাটা গায়ে দিলে অনেক মজা, একটু আরাম লাগছে, সেইগুলোই হচ্ছে নিজেরা ব্যবহার করা হয়। পুরোটা ছিঁড়ে মানে ছিঁড়া পর্যন্ত মনে হয় পরেই যায়, এই জন্যই কিন্তু আর হচ্ছে ওইগুলো কেনা হয় না। আর আমি ওই জামাগুলো দিয়ে বা হচ্ছে আমাদের সেমিজ থাকে আপনাদের ভাইয়ের গেঞ্জি দিয়ে, এগুলো হচ্ছে ডাইনিং, তারপর রান্নাঘর, ওয়ার্ডরোব, এগুলো দিয়ে আমি মুছে থাকি সবসময়ের জন্য, কারণ বাড়তি খরচটা আর করি না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম, মানে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসছি বেডরুমে। বেডরুমে এসে যে বিছানাটা গুছাইছি, বিছানা তো এমনিতেই সকালেই গুছিয়ে ফেলছিলাম, তারপরেও আমি এখানে এসে ওয়ার্ডরোবটা পরিষ্কার করছি। ওয়ার্ডরোবের পরে অনেক ময়লা হয়েছে, আর অনেক ময়লা হওয়ার কারণ একটাই যে আমার এই যে বাচ্চাগুলো তো ওইখানে মাঝে মাঝে দিনের বেলায় শুয়ে থাকে, এই জন্য একটু ময়লা ময়লা হয়েছে, ওদের পছন্দ ছিল। তা যাই হোক, ওইটা করার পরে আমি আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিংয়ে চলে এসে যে টি টেবিলটা আগে পরিষ্কার করছি, আর এটা পরিষ্কার করতে যেয়ে এই যে আমার একটা বেবি বসে আছে, আমি ফুলটা পরিষ্কার করছি, সে ফুলটার দিকে একভাবে তাকিয়ে আছে, হাত দিয়ে ধরছে, মানে এরা আমি যেখানে যাব এরাও সেইখানে থাকে, আর এরা না আমার খুব ভালোবাসে, কারণ এরা হচ্ছে এখন 4 জন আছে, আগে তো অনেকগুলো ছিল, আমার 10টা ছিল, 10টার ভিতরে আমার 3টা এই যে মারা গেছে, আর একটা বুড়ি যে এদের মা, সে হচ্ছে নিচেই থাকে, এখন শুধু খাবারটা খেতে আসে, বাসায় থাকে না। তো যাই হোক, এমনিতেই ওইটা পরিষ্কার করলাম, করার পরে ফুলগুলো পরিষ্কার করে এই যে টিভির সামনে দেখি চোপার পাশে বই খাতা ব্যাগ সব রেখে দিয়েছে, এখানে বসে পড়ছিল, সেখানেই রয়ে গেছে। তো এগুলো গুছিয়ে আবার রেখে আসলাম, রেখে এসে আজকে ভাবলাম যে হচ্ছে যেগুলো দরজা আছে দরজাগুলো সব পরিষ্কার করে ফেলি, কারণ আমি এগুলো হচ্ছে দেখা যাচ্ছে 1 সপ্তাহ 15 দিন পর এভাবে করে পরিষ্কার করি। তো এই যে পরিষ্কার করলাম, রান্নাঘরের দরজাটা আগে পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে যে ওয়াশরুমের দরজাগুলো একটু পরিষ্কার করে ফেলছি, তারপরে হচ্ছে রুমের দরজাগুলো পরিষ্কার করে ফেললাম। এভাবে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে পরে কিন্তু একদম ঝকঝকে দেখা যায়, একটু মানে ময়লা দেখা যায় না, আর হচ্ছে দেখতে কিন্তু এগুলো পরিষ্কার না করলে দেখতে কিন্তু একেবারেই খারাপ দেখা যায়। এরপরে এটা করার পরে কিন্তু আমি হচ্ছে আজকে হয়তো বা আমার গলার ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে, আর এই যে আবহাওয়াটা একটু চেঞ্জ হচ্ছে বিধায় কিন্তু আমার গলায় সমস্যা এমন হচ্ছে। তা খুব খারাপ শোনা গেলে আসলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমার গলায় অনেক সমস্যা, টনসিলের সমস্যা আছে, এই জন্যই হচ্ছে গলাতে ভয়েসটা এমন আসে মাঝে মাঝে। আর আমার আপুদের কণ্ঠ অনেক সুন্দর, আমার কণ্ঠ বেশি একটা ভালো না সেটা জানি, তারপরেও বলছি যেটুকু মানে একটু যাই হোক হবে। তারপরে যে টনসিলের সমস্যার জন্য যখন ঠান্ডা গরম লাগে তখন এগুলো ভেঙে গেলে আর মানে ভয়েসটা দিতেই পারি না। তো এই যে রান্না করে খাওয়া দাওয়া করে রেখে তারপরে হচ্ছে আমি কিন্তু এই যে মেয়েদের জন্য, মেয়ে হচ্ছে বেড়াইতে যাবে ওর ছোট মামাদের ওইখানে দিনাজপুরে, বড়টা। তা বললো আম্মু কিছু হচ্ছে কাপড় নিয়ে এসে আমার কিছু ড্রেস বানাই দেন, আমি বাসায় পরবো। ড্রেস কিন্তু অনেক আছে, কিন্তু মেয়ে দুইটা এমনই হয়েছে যে ড্রেস একবার যদি কোথাও যেয়ে পরে সেই ড্রেসগুলো আর পরতে চায় না। তো অন্যান্য সুতির জামা তো এমনিতেই আছে অনেকগুলা, তারপরে ওইখানে যে পরবে তার নেই, মানে ওইগুলো তো পরা হয়ে গেছে, সেজন্য ওইগুলো আর পরবে না, তাই বানিয়ে দিতে হবে। তো এই ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগে, মানে 5-6 দিনের বেশি হয়ে গেছে ভিডিওগুলো করা, আমি নতুন করে আর ভিডিওই করিনি, কারণ মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য আর ভিডিওটা করা হয়নি। কারণ আমার ফুপু শাশুড়ি মা মারা গেছে, তো এখানেই ছিলাম বেশ 2 দিন 3 দিন মতো এখানে ছিলাম, থাকার পর আবার বাসায় আসছিলাম। বাসায় আসার পরে তারপরে ওইখানে কিছু কিছু লোক ছিল, ওই যে ঢাকাতে আসছিল কুমিল্লা থেকে, যে মানে ওনার মেয়ে, আমার ফুপু শাশুড়ির মেয়েগুলো ওইখানে বিয়ে দেওয়া আছে, বা ছেলেরাও চাকরির ক্ষেত্রে অনেক বাইরে থাকে, তারাও আসতে আসতে দেরি হয়ে গেছে। তারা আসছিল, তারা এসে আবার আমার বাসায় আসছিল, এই 2 দিন আবার আমার বাসাতে অনেক মানে লোকজন আসছে, খাওয়া দাওয়া এটা ওটা করা, রান্না বাড়া, এটা নিয়ে অনেক মানে এসেছিলাম বিধায় আর ভিডিওটা দেওয়া হয়নি, এডিটও করা হয়নি। তারপরে আবার গলার সমস্যা,
যাই হোক, এটা করে তারপর ভিডিওটা যে দিতে ইচ্ছা করছিল না, বেশ কিছুদিন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে আর দিতে ইচ্ছা করে না। আর এই ভিডিওটা দিতে গিয়ে যে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি কিন্তু অনেকবারই হচ্ছে এই যে হাঁপ লেগে যাচ্ছে, বারবারই হচ্ছে আমি নিঃশ্বাস নিতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি পরিমাণ যে হাঁপ লাগছে এটা বলে শেষ নেই আমার। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে আমার মেয়ের এই যে ড্রেসগুলো কিছু কেটে নিলাম। কেটে নিয়ে আমি কিন্তু এই যে ড্রেসগুলোতে আবার লেস নিয়ে আসছি, লেসগুলো কিন্তু ম্যাচিং করে নিয়ে আসছি, দেখিয়ে দিয়েছি। আর এটা বানানোর পরে আমি ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা দেওয়া হয়নি, মানে এর মধ্যেই তো এমন হয়ে গেছে। আর ভিডিও হচ্ছে কিছু করছি, কিন্তু আমার মেয়ের ফোনে হয়ে চলে গেছে, এগুলো কিছু ডিলেট হয়ে গেছে। আর ও তো চলে গেছে, দিনাজপুরেও চলে গেছে, সেজন্য আর হচ্ছে ডিটেলসে এই ভিডিওগুলো দিতে পারিনি। তা কোনো একদিন দেখা যাচ্ছে ভিডিওতে মানে পুরোটা ডিটেলসে দেখিয়ে দিব। যাই হোক, সবগুলোই হচ্ছে কেটে নিলাম। এই যে সেমিজের কাপড় এগুলো কেটে নিচ্ছি। তো এতক্ষণ ধরে বক বক করতে করতে আপনাদের কাছে যেটা চাই সেটাই মানে চাইতে ভুলে গিয়েছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দেন, কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে পরে আমি কিন্তু মানে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না কেন ভাই? লাইক দিতে কি কষ্ট হয়? আমার তো মনে হয় না যে কষ্ট হয়। তো যাই হোক, যার ইচ্ছা হলে লাইক দিবে, যার না ইচ্ছা হবে লাইক দিবে না, কিন্তু লাইকটা দিলে নিজের কাছেও ভালো লাগে, যে একটু লাইক দিলে পরে মনে হয় যে না আসলেও ভালো লাগছে, এই জন্যই লাইকটা দিয়েছে। এইগুলো বলতে বলতে কিন্তু এগুলো কাটা হয়ে গেল। এই যে এই কাপড়টা দিয়ে দুজনের এই যে বেবি ড্রেস মানে ছোট ড্রেস বানিয়ে দিচ্ছি, ব্লাউজের সাথে পরবে। অধিকাংশ গেঞ্জি পরে, আবার এটি পরে, তাই এটা কেটে দুজনের জন্য এই যে ব্লাউজের সাথে মানে বাসায় পরার জন্য বানিয়ে দিচ্ছি। আর সবগুলো অবশ্য বাসায় পরার জন্যই, কারণ ওর মামাদের বাসায় গেলে তো এমনিতে সুতির জামা পরতে হবে, এই জন্যই সুতির জামাগুলো নিয়ে এসে এইভাবে করে বানিয়ে দিচ্ছি। জামাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, আবার কাপড়গুলো অনেক সুন্দর, নরম কাপড়গুলো পরে অনেক মজা, মানে নরম তো গায়ে দিয়ে একটু স্বস্তি পাওয়া যাবে। আমি এই যে ভয়েসটা দিচ্ছি ঠিকই, কিন্তু আমার না অনেক কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে এই যে কথা বলছি আমার তো হাঁপ লাগছেই আর শ্বাসকষ্ট হচ্ছে অনেক, এই জন্যই আরো বেশি একটা ভিডিও দেওয়া হয় না। কারণ ওইখানে যাওয়া হয়েছে, আবার এই যে রান্না বাড়া করছে, অনেক রান্না বাড়া করাতে আমার গলাটা ঘেমে থাকে সবসময়ের জন্য। এই ঘামলে পরে আমার মনে হয় এই যে গলার ভয়েসগুলো একদম বসে যায়। যাই হোক, এখন তো একটু হচ্ছে বলতে পারছি, মানে 2 দিন আগে একদম ভয়েসটা একদম মানে একেবারেই বসে গিয়েছিল, একেবারেই কথা বলতেই পারছিলাম না। এমন বারবারই বলছি, আমার যদি মানে ভয়েসটা শুনতে একেবারেই খারাপ শোনা যায় আপনারা কিছু মনে করবেন না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে এগুলো তো আর নিজে ইচ্ছাকৃতভাবে করা হয় না। এই যে কথা বলতে বলতে এই যে বিকালের জন্য চিকেন ফ্রাই করে দিলাম মেয়েদের, মানে এটা সন্ধ্যার সময়, কারণ মেয়েদের যদি চিকেনের কোনো কিছু করে দেওয়া হয় সেটা অনেক তৃপ্তি নিয়ে খায় আর অনেক মজা সহকারে খায়। এই জন্যই ওদের 2 বোনের মানে করে দিলাম চিকেন ফ্রাইটা, ওরা 2 বোন এটাই খাবে। আর বড়টা তো বাসায় নেই, বড়টার নিয়ে এত প্যারাও নেই। আর যাই হোক, আপনাদের ভাই খেয়েছে বিস্কিট আর হচ্ছে কফি, মেয়েরাও এটা দিয়েছে আর কফি দিয়েছি। সন্ধ্যার পরে এটা খাওয়া দাওয়া করার পরে আমি সবকিছু পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে ফেলে এসে কাঁচামরিচ নিয়ে আসছিল, কাঁচামরিচের বোটাগুলো হচ্ছে একটু পরিষ্কার করে রাখলাম। আর ওরা পড়ছে, আমি ওইখানেই বসে আছি। তো যারা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনলেন বা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।